ক্লাব ফুটবলের ট্রান্সফার ইতিহাসে আর্চ রাইভালদের সঙ্গে যোগ দেওয়ার ঘটনা কিন্তু একদম বিরল কোনো ঘটনা না। 2001 সালে সল ক্যাম্বেল টটনহাম ছেড়ে যোগ দিলেন তারই নর্থ লন্ডনের রাইভাল আর্সেনালে, যেখানে ট্রেনিং গ্রাউন্ডে যখন সাংবাদিকরা হাজির হলেন তখন ভাবা হয়েছিল যে গোলকিপার রিচার্ড রাইটের সিগনেচার হচ্ছে, কিন্তু সেই গোপন সিগনেচারটা হয়েছিল সল ক্যাম্বেলের এবং বেরিয়ে আসলেন সল ক্যাম্বেল, যিনি একসময় টটনহামের সাবেক ক্যাপ্টেন ছিলেন। আবার 2006 সালে অ্যাশলি কোল আর্সেনাল ছেড়ে চলে গেলেন তারই আরেক রাইভাল চেলসিতে, এবং এমনই এক তিক্ত কন্ট্রোভার্সিয়াল সাগা যেটা শেষমেশ গড়িয়েছিল আদালত পর্যন্ত। রোনালদো নাজারিও বার্সেলোনা ছেড়েছিলেন বটে, কিন্তু তিনি তারপর গিয়েছিলেন ইন্টারন্যাসিওনালেতে। রিয়াল মাদ্রিদে পা রাখতে তার লেগেছিল আরও 5 বছর। একটু ঘুরে তিনি রিয়াল মাদ্রিদে এসেছিলেন, তাই সেটাকে ডিরেক্টলি ট্রান্সফার সাগা বলা নাও যেতে পারে। তবে লুইস এনরিকে অবশ্য অতটা ঘুরে পেঁচিয়ে যান নাই। 5 বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর 1996 সালে সরাসরি ফ্রি ট্রান্সফারে তিনি যোগ দিয়েছিলেন আর্চ রাইভাল বার্সেলোনাতে। কিন্তু মাদ্রিদ ক্রাই বেবিজ, বাও ডাউন টু দ্য চ্যাম্পিয়ন্স, এরকম একটা কথা বলার পর তারপর ঠিক কয়দিন পর বা কয়েক বছর পর সেই ক্লাবেই যোগ দেওয়া, কিংবা পরবর্তীতে সেই সিদ্ধান্তকে বছরের পর বছর ধরে প্রকাশ্যে ডিফেন্ড করে যাওয়া, এরকম ঘটনা একবারই ঘটেছে, আর কখনো ঘটে নাই ফুটবল ইতিহাসে। এই ঘটনার যে নায়ক, দ্যাট ইজ লুইস ফেলিপে মাদেইরা কাইরো ফিগো। বার্সা আর রিয়াল মাদ্রিদ দুই ইটার্নাল আর্চ রাইভালস। রিয়াল মাদ্রিদের ইতিহাসে লুইস ফিগো এমন এক লেজেন্ডের নাম যার নাম মাধ্যমে শুরু হয় মাদ্রিদের সেই গ্যালাকটিকো এরা, আর অন্যদিকে বার্সেলোনা সমর্থকদের কাছে তিনি এক চরম বিশ্বাসঘাতকতার প্রতীক। কিন্তু ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এই বিশ্বাসঘাতকতার শুরুটা হয়েছিল কিভাবে জানেন কি? কোনো এক দীর্ঘ আলোচনা বা মাস্টার প্ল্যান দিয়ে সেটা শুরু হয়নি, বরং একটা খুব শার্প, নিখুঁত একটা পরিকল্পিত মিথ্যার উপর ভর করে এই পুরো ট্রান্সফার সাগাটা শুরু হয়েছিল। 1995 সাল লিসবনের স্পোর্টিং সিপি থেকে 22 বছরের এক পর্তুগিজ তরুণ পা রাখলেন বার্সেলোনাতে। তার উদ্দেশ্য একটাই, ইয়োহান ক্রাইফের যে গড়ে তোলা সেই ড্রিম টিমটা, সেই ড্রিম টিমে একজন অংশ হওয়া। সেখানে তার সতীর্থ এবং রুমমেট ছিলেন সেই তরুণ পেপ গুয়ার্দিওলা, যিনি একসময় লুইস ফিগোর খুবই কাছের বন্ধু হয়ে গিয়েছিলেন। লুইস ফিগো বার্সেলোনায় আসার পর হি বিকেম ওয়ান অফ দেয়ার ভেরি ওন আ প্রপার কুলের। স্প্যানিশ কাপ বা কোপা দেল রে শ্বাসরুদ্ধ করা একটা ফাইনাল ম্যাচ, রিয়াল বেটিসের বিপক্ষে 12 মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। দল যখন দিশাহারা অবস্থায় আছে তখনই সেভিয়ার ফিগো 45 মিনিটে তিনি ইকুয়ালাইজ করলেন। তারপর ঠিক 114তম মিনিটে সেই নাটকীয় মুহূর্তে একটা এক্সেলেন্ট ফিনিশিংয়ে জয়সূচক গোল দিয়ে ম্যাচটা জিতে গেলেন। ট্রফি হাতে সেলিব্রেশন সময় পুরো গ্যালারি চিৎকার করে উঠছে, ডোন্ট স্টপ ফিগো, ডোন্ট স্টপ ফিগো, ফিগো, ফিগো। পরের বছরগুলোতে ফিগো হয়ে উঠলেন অপ্রতিরোধ্য বার্সেলোনার এক সিম্বলিজম। 1997-98 সালে চির প্রতিদ্বন্দ্বী এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোতে গোল করে দলকে লিগ শিরোপার দিকে নিয়ে গেলেন। 98-99 সালে যখন বার্সেলোনা লা লিগা জিতলো, ফিগো আনন্দে চুল রাঙালেন বার্সেলোনার সেই রংটাতে। পরপর 2 মৌসুম লা লিগা জয়ের পর উদযাপনের জোয়ারে ভেসে গিয়ে ফিগো নিউ ক্যাম্পের বারান্দা থেকে মাইক হাতে চিৎকার করে ঘোষণা দিয়েছিলেন, মাদ্রিদ ক্রাই বেবিজ, বাও ডাউন টু দ্য চ্যাম্পিয়ন্স। রিয়াল মাদ্রিদকে এভাবে প্রকাশ্যে তাচ্ছিল্য করার পর সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি আবার গর্বভরেও বলেছিলেন যে এই মুহূর্তে তার মনে হয় বার্সেলোনায় অসাধারণ পেশাদার এবং দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে, আর তারা নিশ্চিতভাবেই বিশ্বের সেরা ক্লাব, হুইচ ইজ বার্সেলোনা। তিনি ততদিনে বিয়ে করেছেন, বাবাও হয়েছেন, এবং বার্সেলোনা শহরটা তার রক্তের মধ্যে মিশে গিয়েছিল। পেপ গুয়ার্দিওলা পরে স্মৃতিতাড়িত হয়ে বলেছিলেন, ফিগো কখনো বার্সেলোনায় অসন্তুষ্ট ছিলেন না। মাঠের ফুটবল আর মাঠের বাইরের জীবনকে তিনি সুন্দরভাবে আলাদা করে রাখতে পারতেন। শেষ মাসেও যখন ট্রান্সফারের গুঞ্জনে পুরো স্পেনে তোলপাড় চলছে, গুয়ার্দিওলা তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন। ফিগো স্রেফ হেসে শান্ত কণ্ঠে বলেছিলেন, আমি ঠিকই আছি, আম অল রাইট, যা হওয়ার তা ঘটবে। কিন্তু ভিতরে ভিতরে ফিগো তখন ক্ষোভের আগুনে জ্বলছিলেন। পরবর্তীতে নিজের মনে সেই ক্ষত উন্মোচন করে ফিগো নিজেই বলেছিলেন যে তিনি বার্সেলোনা শহরটাতে এবং ক্লাবটাতে তিনি সুখী ছিলেন, হি ওয়াজ হ্যাপি দেয়ার। কিন্তু তার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ছিল তিনি ক্লাবকে যা দিয়েছেন তার যথাযথ মূল্যায়নটা পাওয়া। ফ্যানদের কাছ থেকে যতটা মূল্যায়ন তিনি পেয়েছিলেন, ক্লাবের দায়িত্ব থাকা কর্তাদের কাছ থেকে তিনি ততটা পান নাই। এখানেই সব কিছু ঘোলাটে হতে শুরু করে। ফিগোর কাছে ভালোবাসা আর সম্মান দুটো আলাদা জিনিস। তিনি আবারও বলছেন যে আনন্দ শুধু ফুটবল খেলার মধ্যে থাকে না, তিনি যা করেছেন তার স্বীকৃতি পাওয়ার মধ্যেও থাকে। আপনি যখন অনুভব করবেন যে মানুষ আপনাকে মূল্যায়ন করছে না, হয়তো অন্য কোনো ক্লাব আপনাকে স্বীকৃতি দেবে এবং সম্মান জানাবে। ঠিক এই ক্ষোভের সুতো ধরেই রচনা হয় ইতিহাসের, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পলিটিক্যাল এবং ইকোনমিক মাস্টার স্ট্রোক। 2000 সাল রিয়াল মাদ্রিদে তখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের লড়াই। সদ্য
3 বছরে 2টো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো প্রেসিডেন্ট লরেন্সো সানস আবারও নির্বাচনে দাঁড়িয়েছেন। স্প্যানিশ ফুটবলে ক্লাব প্রেসিডেন্ট শুধু সেখানকার প্রশাসনিক কর্মকর্তা নন, বরং রবের্তো কার্লোস, মাদ্রিদের এক লেজেন্ড। তার ভাষায় স্পেন এমন একটা অনন্য দেশ যেখানে দলের মধ্যে প্রেসিডেন্টরা বড় সুপারস্টার এবং দলের সিম্বলিজমের জায়গা পান। সেই নির্বাচনে সানসের বিপক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দাঁড়ালেন 53 বছর বয়সী এক সিভিল ইঞ্জিনিয়ার ফ্লোরেন্তিনো পেরেজ, যিনি শেষ 40 বছর ধরে ক্লাবের একজন মেম্বার ছিলেন, মানে সোসিও ছিলেন। যদিও তার জেতার সম্ভাবনা ছিল একদমই শূন্যের কোঠায়, বাট দিস ইজ ফ্লোরেন্তিনো পেরেজ। তার মাথায় কাজ করছিল একটা অন্যরকম ফিলসফি। তার মতে ফুটবল ম্যাচ জেতার জন্য দুটো উপায় আছে, একটা স্মল লেটারে উইনিং WINNIG, আরেকটা ক্যাপিটাল লেটারে WINNING, মানে পুরোটাই ক্যাপিটাল লেটারে, দ্যাট ইজ ডমিনেট করে সবাইকে জানান দিয়ে জেতাটা কি ক্যাপিটাল লেটারে উইনিং বোঝাতেন তিনি। পেরেজ রিয়াল মাদ্রিদকে ক্যাপিটাল লেটারে জেতাতে চেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন নির্বাচনে জিততে হলে এমন এক ধামাকা দিতে হবে যা পুরো চিত্র পাল্টে দেবে। তার রেসের ঘোড়া হিসেবে তিনি বেছে নিলেন বার্সেলোনার প্রাণ ভোমরা লুইস ফিগোকে। ভোটের ঠিক 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস আগে পেরেজের অফিসে হাজির হলেন পর্তুগিজ এক সুপারস্টার পাওলো ফুত্রে, যিনি ফিগোর কাছে একজন সুপারস্টার। তিনি অবশ্য তখন তার একটা ডিফারেন্ট রোল ছিল। পেরেজের প্রতিনিধি ফুত্রেকে জানালেন পেরেজ প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন যদি ফিগো তার সাথে যোগ দিতে রাজি হন। ফিগোর রিলিজ ক্লজ ছিল তখন 62 মিলিয়ন ইউরো। সেটা এখনকার দামে খুবই কম মনে হতে পারে, কিন্তু 1998, 99 বা 2000 সালে 62 মিলিয়ন ইজ আ লট অফ মানি। সেই যুগে এই পরিমাণ টাকা দিয়ে কাউকে কেনার কথা কেউ কখনো কল্পনাও করতে পারতো না, কিন্তু পেরেজ ছিলেন একদমই অটল। ফুত্রে তৎক্ষণাৎ তিনি ফোন করলেন ফিগোর এজেন্ট জোজে ভেইগাকে। ভেইগা ফোনে কানে নিয়ে চেঁচিয়ে উঠলেন এটা অসম্ভব বলে খট করে তিনি ফোনটা কেটে দিলেন। কিন্তু ফুত্রে তিনি দমে যান নাই। তিনি পেরেজের চোখের সামনে ফোন না কেটে আরও 30-40 সেকেন্ড এমনভাবে কথা বলে অভিনয় করে গেলেন যেন ও পাশ থেকে ভেইগা তখনও কথা বলে যাচ্ছেন, অথচ ভেইগা কিন্তু ফোন কেটে দিয়েছেন। ফুত্রে হিসাব কষলেন, যেই লোক কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই 62 মিলিয়ন ইউরো দিতে রাজি, সে বড় অঙ্কের কমিশনের টাকাও দিতে পারবে। তিনি পেরেজকে একদম বানোয়াট একটা মিথ্যা কথা বললেন যে ভেইগা এই চুক্তির জন্য 10 মিলিয়ন ইউরো কমিশন দাবি করেছে। পেরেজ দর কষাকষি করে সেই মানে বানোয়াট 10 মিলিয়ন ইউরোকে 6 মিলিয়ন ইউরোতে নামিয়ে আনলেন। এবার ফুত্রে ভেইগাকে ফোন করে আসল টোপটা ফেললেন। পেরেজ এই ট্রান্সফারের জন্য 6 মিলিয়ন ইউরো কমিশন দিতে প্রস্তুত। সেই আমলে একজন এজেন্ট 6 মিলিয়ন ইউরো পাচ্ছে একটা ট্রান্সফার থেকে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? টাকার সেই বিশাল অঙ্ক আর একটা পুরো সাজানো ফুলের বাগানে সাজানো একটা মিথ্যার উপর ভর করে শুরু হলো ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয় প্রথম দৃশ্যের সূত্রপাত। ফিগো তখন নেদারল্যান্ডসে পর্তুগালের হয়ে ইউরো 2000 মাতিয়ে বেড়াচ্ছেন। ভেইগা সরাসরি জাতীয় দলের হোটেলে গিয়ে ফিগোকে প্রস্তাব দিলেন পেরেজ জিতলে ফিগো রিয়াল মাদ্রিদে যোগ দিবেন, ক্রাই বেবিসদের দলে যোগ দিবেন, আর বিনিময়ে বার্সেলোনার বেতনের চেয়ে 4 গুণ বেশি বেতন পাবেন। ফিগো প্রথমে একদম নাকচ করে দিলেন, কিন্তু বার্সেলোনাতে তখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের খাড়া ঝুল ছিল। ডিরেক্টর জোয়ান গাসপার ছিলেন দীর্ঘ 22 বছরের ভাইস প্রেসিডেন্ট, যিনি বার্সার হর্তাকর্তা হতে চলেছেন। ফিগো ভেইগাকে বললেন বার্সেলোনার সাথে চুক্তি নবায়নের কথা বলতে, যদি বার্সা তার বেতন কিছুটা বাড়ায় তিনি মাদ্রিদের অফার ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু জোয়ান গাসপার ছিলেন একটু অনর, একটু ঘাড় তেরা টাইপের। ভেইগা যখন বার্সাকে অন্য এক ক্লাবের বিশাল প্রস্তাবের কথা জানিয়ে বেতন বাড়ানোর দাবি করলেন, গাসপার বিরক্ত হয়ে উত্তর দিলেন যে বার্সেলোনার সাথে ফিগোর তো এখনও 3-4 বছরের চুক্তি বাকি আছে, সেটাকে ইমপ্রুভ করতে চাই, কিন্তু এখন আমাদের তেমন কোনো ইচ্ছা নাই, কারণ আমরা 1 বছর আগেই মাত্র ফিগোর সঙ্গে একটা ইমপ্রুভড কন্ট্রাক্ট সাইন করেছি। গাসপার তখন ভেইগাকে জানালেন যদি কেউ রিলিজ ক্লজের টাকা দেয়, যদি কেউ চেক নিয়ে আসে তার কাছে, তবে তিনি নিজে তার এবং লুইস ফিগোর ফার্স্ট ক্লাসের প্লেনের টিকিট কেটে দেবেন এবং একই সঙ্গে লাল গালিচা বিছিয়ে তাদেরকে বিদায় জানাবেন, যাও ওই রিলিজ ক্লজের চেকটা নিয়ে আসো। কারণ তিনি বিশ্বাস করেন না যে বিশ্বে এমন কোনো ক্লাব আছে যারা এই পরিমাণ টাকা দিয়ে রিলিজ ক্লজের 62 মিলিয়ন ইউরো টাকা দিয়ে ফিগোকে তুলে নিয়ে যেতে পারবে। ওই গাসপার্টের ঔদ্ধত্যটা ফিগোর মানে নিজের ইগোতে খুবই আঘাত করেছিল। তিনি ভাবলেন যে গাসপার তাকে একটা স্রেফ সাধারণ খেলোয়াড় হিসেবে ট্রিট করছেন, যার কোনো আসলে মূল্য নাই। খবরটা আস্তে আস্তে এই গাসপার্টের কথাবার্তা এবং ফিগোর ক্ষোভটা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। কাদেনা সের এর সাংবাদিক হোজে রামন জল্পনা কল্পনাকে আরও উস্কে দিয়ে রিপোর্ট প্রকাশ করলেন এবং স্প্যানিশ পত্রিকা মার্কা দাবি করলো 1 জুলাই 2000 সালে ভেইগা ও পেরেজের মধ্যে একটা গোপন প্রি কন্ট্রাক্ট সাইন হয়েছে। এবং খবরটা দ্রুত ছড়িয়ে পড়তে একদমই সময় নিল না। ফিগো অস্বীকার করলেন, বললেন আমি কি পাগল যে শত্রুপক্ষে সাইন করব? মাদ্রিদের প্রেসিডেন্ট লরেন্সো সানসো এই গুঞ্জন একদম তার ছেলের সাথে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ফিগো জনসম্মুখে এই কথাটা অস্বীকার করলেও পর্দার আড়ালে ঘটনাটা সত্যি ছিল।
পরবর্তী নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে ফেগা স্বীকার করেছিলেন যে প্রি কন্ট্রাক্টটি তিনি নিজে সাইন করেছিলেন। সাইন করার আগে তিনি ফোনে ফিগোকে পুরো চুক্তিটা পড়ে শোনান এবং ফিগোর সম্মতিতেই তার স্বাক্ষরটা করেন। কিন্তু পেরেজ সেই চুক্তিতে এমন এক ক্লজ রেখেছিলেন যা ফিগোকে সম্পূর্ণ একটা বাক্সবন্দি করে ফেললো কিংবা খাঁচায় বন্দি করে ফেললো। চুক্তির এরকম শর্ত ছিল যে পেরেজ নির্বাচনে হেরে গেলে ফিগো রিয়াল মাদ্রিদে আসবেন না, কিন্তু পেরেজ যদি জিতে যান এবং ফিগো রিয়াল মাদ্রিদে আসতে অস্বীকৃতি জানান তাহলে ফিগো এবং তার এজেন্টকে ক্ষতিপূরণ হিসেবে রিয়াল মাদ্রিদকে 30 মিলিয়ন ইউরো, যেটা প্রায় 35 মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ, যেটা এখনকার বাজারে হয়তো 100 মিলিয়ন ইউরোর কাছাকাছি, সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এরকম কনফিডেন্ট পেরেজ নির্বাচনের ঠিক 5 দিন আগে একটা সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ঘোষণা দিলেন যে তিনি নির্বাচিত হলে লুইস ফিগো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হবেন, আর যদি তিনি না আসেন তিনি সব মেম্বারদেরকে ক্লাবের ফি পরিশোধ করে দেবেন। লুইস ফিগো তখন পরিবার নিয়ে সার্দিনিয়া আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে চাপ সামলাতে না পেরে ফিগো সার্দিনিয়াতে তার পারিবারিক ছুটি থেকে স্পোর্টকে ডেকে একটা সাক্ষাৎকার দিলেন। তিনি চেয়েছিলেন এই গুজবের ইতি টানতে। পরদিন পত্রিকার পাতায় বড় বড় শিরোনাম এলো, না রিয়াল মাদ্রিদ নয়, আমি বার্সেলোনাতেই থাকবো, বানিতে লুইস ফিগো। কিন্তু তিনি এই গ্যারাকল থেকে বাঁচতে তার বার্সার 7 নম্বর জার্সি গায়ে দিয়ে ছবি তুলে এও ঘোষণা দিলেন, দিস ইজ and this will continue to be my shirt. Staying at Barcelona has been my intention, desire and the hope from the very beginning, and this is my final decision. বাংলা করলে দাঁড়ায়, এটাই আমার জার্সি এবং এটা আমারই থাকবে। প্রথম থেকেই বার্সেলোনা থাকার আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আশা ছিল এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। কিন্তু ভেতরে ভেতরে সত্যটা তো অন্যরকম ছিল। পেরেজ তখনও ঠান্ডা মাথায় কনফিডেন্ট ছিলেন। পেরেজ পরে বলেছিলেন, খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদে আসে কারণ তারা আসতে চায়, আর আমি নিশ্চিত ছিলাম ফিগো আসতেই চায়। 16th of July 2000 নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সমস্ত হিসাব বদলে দিয়ে যার নির্বাচন জেতার কথাই ছিল না, সেই সিভিল ইঞ্জিনিয়ার 53 বছর বয়সী পেরেজ, যাকে আপনারা গডফাদার বলে ডাকতে ভালোবাসেন, সেই পেরেজ রিয়াল মাদ্রিদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। পেরেজ জেতার সাথে সাথেই ভেইগা সার্দিনিয়াতে থাকা ফিগোকে ফোন করলেন। ফিগো চিৎকার করে বলেন, আইল নেভার গো টু রিয়াল মাদ্রিদ, নেভার এভার, আই এম নট গোয়িং দেয়ার। তিনি কখনোই মাদ্রিদে যাবেন না। কিন্তু দৃশ্যপট যে পাল্টে যাচ্ছে সেটা তো আপনি এখন টের পাচ্ছেন। বাস্তবে ওই 30 মিলিয়ন ইউরোর জরিমানা তাদের মাথার উপর ঝুলছিল। ওই টাকাটা ফিগো বা ভেইগা কারো পক্ষে দেওয়া সম্ভব না। পরিস্থিতি সামলাতে ফুত্রে পরামর্শ দিলেন, একমাত্র উপায় হচ্ছে লিসবনে গিয়ে পেরেজ আর ফিগোর সরাসরি সাক্ষাৎ করা। লিসবনের সেই গোপন মিটিংয়ে পেরেজ আর ফিগো মুখোমুখি বসলেন। পেরেজ ফিগোর চোখে চোখ রেখে তার সেই ঐতিহাসিক গ্যালাকটিকো প্রজেক্টের সেই ব্লু প্রিন্টটা আঁকলেন এবং তিনি ফিগোকে বোঝালেন যে তিনি বিশ্বের সব বেস্ট খেলোয়াড়দেরকে নিয়ে একটা দুর্দান্ত স্কোয়াড গড়তে চান এবং তার একদম সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু, মূল ভিত্তিপ্রস্তর হবেন এই স্বয়ং তার সামনে, চোখের সামনে বসে থাকা লুইস ফিগো। তিনি তাকে স্বপ্ন দেখালেন বালন ডর জেতানোর। পেরেজের সেই সম্মোহনী প্রস্তাবে ফিগো অবশেষে নিজের সাইনটা বসায় দিলেন। মাদ্রিদের জন্য সাইন করার পর ফিগো আর বার্সেলোনায় ফিরলেন না। সার্দিনিয়া থেকে সরাসরি ফিগো গেলেন সান্তিয়াগো বের্নাবেউতে, যেখানে তার আনভেইলিং প্রোগ্রামে তার জন্য অপেক্ষা করছিল মাদ্রিদের ভক্তরা। বের্নাবেউতে পেরেজকে সাথে নিয়ে ডি স্টেফানো তার হাতে তুলে দিলেন সেই মাদ্রিদ কোট আনকোট মাদ্রিদ ক্রাই বেবির জার্সি। বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান গাসপার চরম তিক্ততা নিয়ে একটা সংবাদ সম্মেলনে এই আনভেইলিংয়ের পর তিনি জানালেন যে লুইস ফিগো বার্সেলোনা ছেড়ে যাচ্ছে কারণ সে নিজে তা চায়। তিনি আশা করেন যে কোনো অজুহাত সে খুঁজবে না, তার সাহসী হওয়া উচিত এবং বলা উচিত যে জীবনে টাকাই সব কিছু। তিনি সেটা বুঝতে পারছেন এবং সেটাই ঠিক আছে যতক্ষণ না সে আরও এবং আরও বেশি চাওয়ার জন্য লজ্জিত না হয়। 21 অক্টোবর 2000 সাল, প্রথম এল ক্লাসিকো ফিগোর সাইনিংয়ের পর তিনি যখন প্রথমবার রিয়াল মাদ্রিদের লস মেরেঙ্গেসের জার্সি গায়ে কাম্প নৌতে পা রাখলেন, তখন কাতালুনিয়া একটা সম্পূর্ণ ভলকেইনোতে পরিণত হয়েছে। একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছে। গ্যালারিতে ঝুলছে শত শত ব্যানার, বিশ্বাসঘাতক, ট্রেইটার, জুডাস, মানিহোর। প্রত্যেকবারই ফিগো কর্নার ফ্ল্যাগের দিকে গেলে তার উপর ঝরে পড়ছিল প্লাস্টিকের বোতল আর ভুয়া ব্যাংক নোট। কিন্তু সেই ঘৃণার চরম সীমা দেখা গেল 2 বছর পর 23 নভেম্বর 2002 সালে এক বৃষ্টি ভেজা রাত ক্যাম্প নৌতে। প্রায় 1 লাখ মানুষের গর্জন আর রাগে পুরো স্টেডিয়াম থমথমে পরিবেশ তৈরি করেছে। ফিগো আবার কর্নার নিতে এসছেন, আকাশ থেকে ছুড়ে আসছে পয়সা, কাচের হুইস্কির বোতল, লাইটার। আর ঠিক সেই মুহূর্তে গ্যালারির উপর থেকে উড়ে এসে ফিগোর ঠিক কয়েক ইঞ্চি দূরে ধপাস করে পড়ে একটা কাটা শুকরের মাথা। রেফারি বাধ্য হয়ে 16 মিনিটের জন্য ম্যাচ স্থগিত করলেন। পরে রিয়ালের ডিফেন্ডার মিশেল সালগাদো রসিকতা করে বলেছিলেন, সেদিন যেভাবে ক্ষেপণাস্ত্রের মতো জিনিসপত্র ছুড়ে আসছিল ওই ফিগোর দিকে, তিনি ফিগোর ধারে কাছেও যেতে চান নাই। সেই একটা শুকরের মাথা ফুটবল ইতিহাসে চিরকালের জন্য সংজ্ঞায়িত করে দিল বিশ্বাসঘাতকতা কিংবা কোট আনকোট বিট্রেয়ালের সবচেয়ে মেটাফরিক্যাল সিনটাকে। লুইস ফিগো বালন ডর জিতেছেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে, কিন্তু তার ক্রেডিটটা ছিল
বার্সেলোনার হয়ে। তারপর তিনি চ্যাম্পিয়ন্স লিগও জিতে ইতিহাস গড়েছেন। গড়ে উঠেছিল সেই রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো যুগটাও, কিন্তু ঘটনার 2 দশক পেরিয়ে গেল, আজও যখন ট্রান্সফারের সেই অধ্যায় নিয়ে কথা হয়, সত্যটা যেন একটা ধোঁয়াশার মধ্যেই থেকে যায়। পেরেজ, ফিগো কিংবা তার এজেন্টরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দাবি করেন যে তারা সত্য বলছেন, অথচ তাদের ওই গল্পগুলো একে অপরের সঙ্গে পুরোপুরি এখনও মেলে না। আজও 26 বছর পরও কাতালুনিয়ার লুইস ফিগো নামটা এখনও ঘৃণার জন্ম দেয়। কিন্তু লুইস ফিগো কি সত্যি স্রেফ অর্থের মোহে অন্ধ হওয়া একজন বিশ্বাসঘাতক ছিলেন, নাকি তিনি নিজের আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আটকে পড়েছিলেন এক ধূর্ত রাজনীতিবিদের মাস্টার স্ট্রোক কিংবা মিথ্যার ফাঁদে? সেই রহস্য হয়তো কোনোদিন উদ্ঘাটন করা যাবে, কিংবা কোনোদিনও উদ্ঘাটন করা যাবে না। লুইস ফিগোর এই ট্রান্সফার সাগাটা নিয়ে আপনার কি কি গল্প মনে পড়ে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সিজন নিয়ে? এইবারের লা লিগাতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কী রকম ধুমধুমার ঘটনা দেখা যাবে জোসে মরিনি এবং হান্সি ফ্লিকের মধ্যে? জানাতে পারেন কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের কন্টেন্ট দেখতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .in ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।